আজকের ডিসকাশনের টপিক হচ্ছে রিসার্চ প্রবলেম। তো রিসার্চ আসলে কিরকম হয়? এটা হচ্ছে একটা প্রবলেম যেটা কিনা প্র্যাকটিক্যাল অথবা থিওরিটিক্যাল কনটেক্সটে থাকতে পারে। আমরা সেটার জন্য একটা সলিউশন বের করবো, মানে একটা ডিফিকাল্টি যেটা হচ্ছে একটা রিসার্চার এক্সপিরিয়েন্স করেছে। যেমন ধরো, আহ যে কোনো একটা কাজ করতে গিয়ে একটা লিমিটেশন পেয়েছে, সেটার সলিউশন বের করাটাই হচ্ছে রিসার্চ। সলিউশন বের করা যে কিছু কিছু অ্যানালাইসিস করেছে, এখন সেখানে দেখতেছে যে সেখানে কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলোকে কি করে ওভারকাম করা যেতে পারে, সেটাই আর কি রিসার্চারদের কাজ। এখানে রিসার্চ প্রবলেমটা আর কি সেটাকেই মিন করে। এখন এই প্রবলেমটা আসলে কিভাবে আর কি সলভ করে, এখানে রিসার্চ প্রবলেমটাকে সলভ করার জন্য লাইক একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ বা একটা অর্গানাইজেশন মিলে কাজ করতে পারে। একটা এনভায়রনমেন্টের উপর হচ্ছে সেই প্রবলেমটা আর কি হচ্ছে যে দ্য ইন্ডিভিজুয়ালস অকুপাইজ অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ ডিফাইন্ড বাই ভ্যালুস অফ দ্য আনকন্ট্রোল ভেরিয়েবল ওয়াই। মানে একটা আনকন্ট্রোল কোন একটা ভেরিয়েবল বলতেছে, যেটা কিনা একটা একটা প্রবলেমকে আর কি ডিফাইন আর কি বলতেছে যে। আর এখানটাতে লিস্ট মনে করো দুইটা কোর্স অফ অ্যাকশন বলতেছে, যে দুইটা কন্ট্রোল ভেরিয়েবল আছে। এখন লিস্ট টু পসিবল আউটকাম, তাই বলছে যে একটা আনকন্ট্রোল এনভায়রনমেন্ট আছে ওয়াই, সে ভেরিয়েবল আছে একটা আনকন্ট্রোল ভেরিয়েবল ওয়াই, দুইটা অ্যাকশন আছে C1 C2, দুই ধরনের আউটকাম আছে O1 O2। ঠিক আছে, এখন ওই এনভায়রনমেন্ট এন্টার জন্য লিস্ট টু পসিবল আউটকাম যে আছে, সেই পসিবল আউটকাম গুলোকে নিয়ে আমরা হচ্ছে একটা সলিউশন বের করছি, যেটা এখানে প্রবাবিলিটি দেখো এখানে বলছে কি, যে একটা ওই সে যে ইটা আছে ওই ইন্ডিভিজুয়ালটা ওই অ্যাকশনটা পারফর্ম করছে ওই এনভায়রনমেন্টের উপরে, এবং সে আউটপুট ওয়ান পেয়েছে, ও 1 পেয়েছে। এবং সেকেন্ডে যে সে আরেকটা অ্যাকশন পারফর্ম করেছে, সেই অ্যাকশনের উপরে সে হচ্ছে C2 পেয়েছে, আরেকটা আউটপুট পেয়েছে। এই দুইটার প্রবাবিলিটি কখনো সেম আসবে না। তার মানে আমাদের একটা সলিউশনে যেতে গেলে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ থাকতে পারে, এবং সেই অ্যাপ্রোচ গুলার সবসময় কি বলে, অ্যাপ্রোচ গুলো আউটপুটটা অলওয়েজ সেম নাও আসতে পারে। সেটা আর কি এখানে মিন করা হয়েছে। এখন হচ্ছে কম্পোনেন্ট গুলো কি কি, এই যে ইন্ডিভিজুয়াল কিছু অবজেক্টিভ, যে অবজেক্টিভ গুলো আর কি আমাদের আর কি মানে যে প্রবলেম গুলো সলিউশন করছি। ঠিক আছে, তারপর হচ্ছে দেয়ার মে বি অল্টারনেটিভ মিনস ফর উইচ টু অ্যাটেন্ড, মানে অনেকগুলো অপশন থাকে, সেই অপশন গুলোর মাধ্যমে আমরা হচ্ছে ওই সলিউশনটাতে যাচ্ছি। তারপর হলো প্রবলেমটা আমরা কি করে সিলেক্ট করি। এই প্রবলেমটা সিলেক্ট করার জন্য হচ্ছে সাবজেক্ট উইচ ইজ ওভারডান শুড নট নর্মালি বি চোজেন। মানে যে কাজটা হচ্ছে অনেক বেশি ওইটা দিয়ে আর কি অ্যানালাইসিস ওয়ার্ক করা হয়েছে, সেই আমরা সেই সাবজেক্টটা আর কি চুজ করবো না। এবার হলো টু ন্যারো অর টু ভেগ প্রবলেম শুড বি অ্যাভয়েডেড। মানে হচ্ছে ন্যারো মানে কি, খুব মানে খুবই কি আর কি, মানে একটা পাথে আর কি গেছে, সেই পাথটাতে খুব ইজি, মানে ওই খুব টপিকের মধ্যে খুব ডিপে আর কি চলে গেছে। এখন ওরকম কোনো টপিক আমরা নিব না। আর টু ভেগ মানে হচ্ছে খুব আনক্লিয়ার, যে টপিকটা হচ্ছে ক্লিয়ার হলেই আর কি আমরা আর কি বুঝতে পারতেছি না, সেই টপিকে আমরা যাব না। দ্য সাবজেক্ট সিলেক্টেড ফর দ্য রিসার্চ শুড বি ফেমিলিয়ার অ্যান্ড ফিজিবল। মানে তুমি যে রিসার্চটা করবে সেই টপিকটা তোমার হচ্ছে ফ্যামিলিয়ার থাকতে হবে, এবং ফিজিবল মানে হচ্ছে তুমি আর কি সেটা করে উঠতে পারবে, সেটাকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে একটা রিসার্চার তাকে নিজেকে জিজ্ঞাসা করবে যে তার কাছে কি সেই ব্যাকগ্রাউন্ডটা আসে কিনা, যে ইকুইপ উইথ দ্য টার্মস অফ হিজ ব্যাকগ্রাউন্ড টু ক্যারি আউট দ্য রিসার্চ। মানে সে কি ওই রিসার্চটা করার যোগ্যতা রাখে কিনা, মানে তার ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কি এইসব অ্যানালাইসিসের পাওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা। which where the study fall within the budget that they can afford, মানে বাজেটের মধ্যে পড়ছে কিনা, আর whether the necessary cooperation can be obtained from those who participate in the research subject, help পাবে কিনা। আর the selection of the problem must be proceeded in the preliminary study। এই প্রবলেমটাকে কি করে হলো ডিফাইন করা হয়? Define a problem involves the task of laying down boundaries within which a researcher shall study the problem with predefined objective in view। তোমার রিসার্চের জন্য তোমাকে অবশ্যই কিছু প্রিডিফাইন্ড অবজেক্টিভ থাকতে হবে, যে প্রবলেম গুলো তুমি আর কি এখানে সলিউশনটা বের করছো, সেই প্রবলেমটার হচ্ছে
কি করে হলো জেনারেল ওয়ে আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার অফ দ্য প্রবলেম, সার্ভিং দ্য অ্যাভেলেবল লিটারেচার, ডেভেলপিং আইডিয়া থ্রু ডিসকাশন, রিফ্রেজিং দ্য রিসার্চ প্রবলেম ইনটু আ ওয়ার্কিং প্রপোজিশন। মানে হলো, তো ফার্স্ট অফ অল তুমি যে রিসার্চটা করছো সেই প্রবলেমটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট আর কি বের করবে। এরপরে হলো সেই প্রবলেমের জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডি মানে লিটারেচার রিভিউ, বা এই করে হচ্ছে তুমি আর কি ওই প্রবলেমটার মানে তুমি যে আহ, আহ, কি বলে আর কি যে সলিউশনটা তুমি করবে সেই প্রবলেমটা আর কি সলিউশনটা আর কি তুমি বের করার আর কি ডিফারেন্ট অ্যাপ্রোচ গুলো আর কি তুমি আর কি আইডিয়া গুলো জেনারেট করবে। এরপর হলো ওই ওয়ার্কের জন্য প্রপোজিশন মানে হচ্ছে বেশ কয়েকটা স্টেপস ডিফাইন করবে আর কি। এটা লাগবে। এই গেল হচ্ছে তোমার প্রবলেম ডেফিনেশনের প্রসেস। এবার রিসার্চ প্রসেস, রিসার্চটা মূলত কতভাবে করা যায়: সিকুয়েন্সিয়াল, জেনারেলাইজড, সার্কুলেটরি এবং ইভলিউশনারি। সিকুয়েন্সিয়াল বলতে বোঝায় হচ্ছে পর পর হলো তুমি কাজগুলোকে করবে, যেমন এখানে দেখো প্রথমে হচ্ছে এটা রিভিউ করবে, ফিল্ডটাকে থিওরি বিল্ড করবে, টেস্ট করবে, রিফ্লেক্ট অ্যান্ড ইন্টিগ্রেট, এই হচ্ছে এক ধরনের। আবার হচ্ছে এখানে বলছে আইডেন্টিফাইং দ্য ব্রড এরিয়া অফ স্টাডি, সিলেক্ট আ রিসার্চ টপিক, ডিসাইড অন অ্যান অ্যাপ্রোচ, প্ল্যান হাউ টু পারফর্ম দ্য রিসার্চ, গ্যাদার ডাটা, অ্যানালাইজ, ইন্টারপ্রেট। আর লাস্ট হচ্ছে প্রেজেন্ট দ্য ফাইন্ডিং। এই সিকোয়েন্সিয়াল লিমিটেশনটা কি: স্টেজেস আর নট সাবজেক্ট স্পেসিফিক। আর কোনো সাইকেল নাই যে তুমি কোনো ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছ, তুমি কোনো ব্যাক ট্র্যাকিং করতে পারছো না এখানটাতে, মানে তোমাকে ব্যাকে যেতে পারবে না তুমি, এখানে তোমাকে একবার যে স্টেপ করা হয়ে গেছে সেই স্টেপের পরে আর পরেরটাতে তোমাকে যেতে হবে। এরপর আসতেছে জেনারেলাইজড। জেনারেলাইজড এর ক্ষেত্রে হয় কি, তুমি হলো একটা একটা বড় এরিয়া নিয়েছো, সেই এরিয়াটা রিসার্চ টপিকটা তুমি সিলেক্ট করেছো। এখন সেটা হলো দুই ধরনের অ্যাপ্রোচ, এখানে জাস্ট দুইটা দিছে, বাট তুমি আরো ধরনের অ্যাপ্রোচ দিতে পারো। মানে তোমার হচ্ছে দুই ধরনের অ্যাপ্রোচে তুমি এটা সলভ করে তুমি হচ্ছে একটা প্রবলেম সলিউশনটা পেয়েছো, রিসার্চ ফাইন্ডিংটা রেজাল্টটা তুমি হচ্ছে প্রেজেন্ট করবে। এটা হচ্ছে জেনারেলাইজ যে এখানে দেখো ন্যাচারাল সায়েন্স একটা ভাবে প্রবলেমটা সলভ করেছে, ম্যাথমেটিক্স সেক্টর একভাবে সলভ করেছে। এই জেনারেলাইজড প্রবলেম কি যে কোনো রিপিটেশন নাই, আর স্টার্টিং পয়েন্ট এন্ড অর্ডার হচ্ছে ফিক্সড। এবার আসছে সার্কুলেটরি। সার্কুলেটরিতে দেখো আমরা সার্কেল ওয়েতে যাচ্ছি কি করে: প্রথমে হচ্ছে রিসার্চ কোশ্চেন গুলোকে ডিসাইড করা, তারপর প্রথমে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে ফার্স্ট স্টেপ যেটা, দেন হচ্ছে কোশ্চেন গুলোকে সেট করা, এম্পিরিক্যাল অবজারভেশন, ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস। এটা হচ্ছে সার্কুলেটরিতে। আর ইভলিউশনারি রিসার্চটা কি করে হয়, এটা হচ্ছে রিসার্চ দ্য ইভলিউশন রিসার্চ মডেল রিকগনাইজেস, এখানে হচ্ছে চেঞ্জেস, এটা ইভলভ চেঞ্জেস ওভার টাইম, মানে হলো তুমি একটা কাজ করে উঠেছো, এখন সেখানে তোমার হচ্ছে তোমার সাফিসিয়েন্ট কোনো আরো কিছু তুমি আর কি ওইখানটাতে অ্যাড করতে পারবে, তুমি ওইখানে অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, এখানে কোনো মানে ওই কোনো লিমিটেশন নাই এখানেতে। তোমার হচ্ছে এই যে দেখো প্রুফ ক্রিয়েটেড সোলি বাই ইন, আচ্ছা এটা কি, এই যে একটা এক্সাম্পল আছে এখানে বলছে যে কম্পিউটার এইডেড ম্যাথমেটিক্যাল প্রুফ, এখানে হচ্ছে ফোর কালার থিওরাম যেটা ওটা নিয়ে বলতেছে। প্রথমে হচ্ছে এটা আর কি একজন প্রুফ করেছে, তারপরে যে আবার প্রুফ করা হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার কোনো ইয়া নাই, কোনো লিমিটেশন নাই এটাতে, মানে রুলস আর একটা বানায় দেওয়া প্রোটোকল, বাট ওই প্রোটোকলের বাইরেও তুমি হচ্ছে যেতে পারবা, তোমাকে ভ্যালিড হতে হবে আর কি। এই এরপর আসছে হচ্ছে রিডিং রিসার্চ পেপার। রিসার্চ পেপার পড়ার সিস্টেমটা কি: রিসার্চ পেপার পড়তে হলে তোমার সবচেয়ে রিলায়েবল হচ্ছে জার্নাল আর্টিকেলস গুলো, কারণ এগুলো সবসময় অনেক থরলি রিভিউ করা হয়, তারপর হচ্ছে পাবলিশন করা হয়। এরপর আসছে কনফারেন্স, এরপর ওয়ার্কশপ, এরপর হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট। আচ্ছা, তো এখানেতে হলো এই রিসার্চ পেপার গুলোতে মূলত আর কি যে কি বলে তোমার মানে তোমার কাছে অর্গানাইজেশন তুমি কি করে রাখবে সেটার কথা এখানে বলছে, যে একটা ডাটাবেস বানাবা, মানে হচ্ছে একটা তুমি ফোল্ডার বানাই করো, যে তোমার টপিক অনুযায়ী তুমি হচ্ছে সেগুলোকে রাখতে পারো। তারপর হচ্ছে এরপর হচ্ছে তোমার সেই মেইন ইস্যু কোনটা সলভ করছে সেটাকে হিসেবে তুমি রাখতে পারো। অথরের ইম্পর্টেন্সের উপর বেস করে অথরের অপিনিয়ন, অথরের কি করে কাজটা কি ইভালুয়েট করেছে, এইসব ব্যাপারগুলো হচ্ছে আর কি অ্যান্সার তুমি ট্র্যাক রাখতে পারো। ঠিক আছে, আর হচ্ছে প্রথমে
দেখবে যে টপিকটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগছে কিনা। তুমি যে রিসার্চটা করবে, সেই রিসার্চ মানে তুমি যে স্টাডিটা করতে চাচ্ছ, সেটা তোমার যদি ইন্টারেস্টিং না লাগে, তোমার পার্সোনাল অপিনিয়ন তোমার যদি পছন্দ না হয়, তাহলে তুমি যদি ওরে মত আর কি লং টার্মে তোমার জন্য ইস্যু হয়ে দাঁড়াবে। তো তোমাকে আগে পার্সোনাল ইন্টারেস্ট থাকতে হবে সে টপিকে। এরপরে হচ্ছে এই অথরকে দিতে, অথর মিস ইম্পর্টেন্ট আর্লিয়ার ওয়ার্ক, কোনো আর্লি ওয়ার্ক, কোনো কাজ আর কি যে এই টপিকের উপর কোনো কিছু মিস করেছি কিনা তুমি যে পেপারটা আর কি পড়বে সেটার বিষয় তুমি করে থাকে, তাহলে তুমি সেগুলোর ভিতরে ডিসকাস দেখতে পারো। এবার হচ্ছে ম্যাথোডোলজি, যেটা সেটা তোমার ইভালুয়েট করতে হবে যে তোমার কাছে এটা ভালো লাগছে কি, মানে ঠিক আছে কিনা। এরপর থিওরাম এন্ড প্রুফ ওইগুলো কারেক্ট আছে কিনা, আর্গুমেন্ট গুলো কনভিনজিং কিনা, এসব দেখতে হবে। আর তোমার ওই অথর ওই পেপারের মধ্যে যে ফিউচার ডিরেকশন দিয়েছে সেইগুলা আর কি তোমার কাছে ইন্টারেস্ট লাগছে কিনা, যে তুমি করতে পারবে কিনা ওই ফিউচার ডিরেকশনের ওয়ার্ক গুলা। এইগুলো আর কি অ্যানালাইসিস করে মূলত রিসার্চ পেপারটা সিলেক্ট করতে হয় যে তুমি যেটা পড়বে এখন। এখন একটা রিসার্চ পেপারের স্ট্রাকচারটা কিরকম হয়, আমাদের প্রথমে হচ্ছে কোশ্চেন করে যে হুইচ এলিমেন্ট কনস্টিটিউট দ্য স্ট্রাকচার অফ দ্য, মানে সরি, যে স্ট্রাকচারের মধ্যে টপিক গুলো কি কি, টাইটেল, টাইটেল হচ্ছে একদম ফ্রন্টে থাকে। তারপর হচ্ছে লিস্ট অফ অথর, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্ক। এগুলো সব বিষয় আমরা ডিটেলসে দেখছি। আমি একটা দেখো, এই যে উপরে যে টাইটেলটা, এটা হচ্ছে আমাদের রিসার্চের আর কি মূল যে কাজটা করা হয়েছে সেই পুরোটাকে হচ্ছে একটা ওভারভিউ দিবে, যে এই টাইটেলের মধ্যে তোমার তোমার কাজের নামটা দিতে হবে এমন ভাবে যে তুমি কোন সেক্টরে কাজ করছো, কি সিস্টেম ইউজ করছো, এবং কি সলিউশনটা দিচ্ছ। হ্যাঁ, এরকম টাইপের। এরপর হচ্ছে এই যে তোমার সে লিস্ট অফ অথর্স, যেটা এই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট। এখন অ্যাবস্ট্রাক্টের মধ্যে অনেক সময় হলো অবজেক্টিভ এভাবে নাও দেওয়া লাগতে পারে, এখানে এখানে যেমন অবজেক্টিভ দিচ্ছে এভাবে নাও দিতে হয়। অ্যাবস্ট্রাক্টটা কি, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে একটা ছোট আর কি সেগমেন্ট তোমার পেপারে প্রথমে থাকে, যেটা কিনা তোমার পেপারের মূল জিসটা আর কি বুঝতে সাহায্য করে। যে তুমি হচ্ছে কোন প্রবলেমটা পেয়েছো, কোন প্রবলেমটা কি অ্যাপ্রোচে তুমি তোমার সলিউশনটা করছো, এবং হচ্ছে তোমার অ্যানালাইসিসের রেজাল্ট গুলা কি কি সবগুলা আর কি তোমার এই অ্যাবস্ট্রাক্টে থাকবে। ইনফরমেটিভ এবং কনসাইজ, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স টু প্রোভাইড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট। এই যে পর হচ্ছে রেজাল্ট, তারপর হচ্ছে ইউজ দ্য উই অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এরপর প্রিন্সিপাল অবজেক্টিভ আর ক্লিয়ারলি আইডেন্টিফাই উইথ নাম্বার। এই অবজেক্টিভ এটা না দিলেও হয়, এভাবে অনেক সময় দেওয়া লাগে না। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে প্রথমে তোমাকে আর কি বুঝাইতে হবে যে বর্ডার থেকে তোমাকে আস্তে আস্তে হলো আম, এই যে ইন্ট্রোডাকশন দেখাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোডাকশন হচ্ছে ফানাল শেপ। প্রথমে প্রথমে বুঝাবে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাবে, কেস গুলো বিষয়ে বলবে, তারপর আস্তে আস্তে আর কি ইন ডেপথ তুমি যে টপিকটা নিয়ে ডিসকাস করছো সেই টপিকে যাবে। হ্যাঁ, তারপর হলো এখানে হচ্ছে মেথডটা বসিয়েছে। আচ্ছা, এই পেপারটা একটু ডিফারেন্ট, আমি আরেকটা পেপার দেখাই। যেমন এই পেপারটাতে দেখো, এখানে হচ্ছে কিসের শব্দ, পুতবে নাকি, হাঁচি দিতে পারে, জ্বর আসছে নাকি। এই পেপারটাতে হচ্ছে এই যে ফার্স্ট ইন্ট্রোডাকশন দা পার্ট, যে এখানে হচ্ছে আইওটি ফর স্মার্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এখানে প্রথমে হচ্ছে আইওটি জিনিসটা কি, তারপর হচ্ছে আইআইওটি বলতে কি বোঝাচ্ছে, এরপর হচ্ছে এই পেপারে হলো আরো কি দেখতে যাচ্ছে সেটা। এরপর এখানে দেখো আলাদা আলাদা একটা বানাইছে অবজেক্টিভ লিখে, যে এখানে অবজেক্টিভ গুলো কি নর্মালি হচ্ছে এই ইন্ট্রোডাকশনের পরে এখানেতে দেখো হলো দ্য অবজেক্টিভ অফ দ্য পেপার, মানে অবজেক্টিভস দ্যাট দ্য পেপার হ্যাজ, এরকম ভাবে দিয়ে এটা আলাদা টপিক না দিয়ে এই সেম ইন্ট্রোডাকশনের আন্ডারেই আর কি দিয়ে দিতে থাকে। এরপর হচ্ছে স্কোপ, এটাও দরকার নাই, মোটিভেশনটা এখানে আগে দিছে। প্রবলেম ডেফিনেশন, ডিসক্রিপশন, এই যে রিলেটেড ওয়ার্ক, এই রিলেটেড ওয়ার্কটার কি তারপরে দিতে হয়, যে এই স্ট্রাকচার অনুযায়ী অ্যাবস্ট্রাক্টের পর রিলেটেড ওয়ার্ক। রিলেটেড ওয়ার্ক বলতে বোঝায় হচ্ছে যত বিগত কাজগুলো হয়েছে সেই কাজগুলার কিছু সামারি টাইপের, এবং সেখান থেকে তারা হলো কি আর কি প্রবলেম গুলো ফেস করেছে, সেগুলোর লিমিটেশন গুলোকে তারা আর কি সলিউশন দিচ্ছে। যেমন এখানে এইটা দেখো, পেপার 3 সাজেস্ট নিউ আর্কিটেকচার ফর লেভারেজিং ডিএনএন ফর স্মার্ট আইওটি। The framework is made of three parts: cloud server, IoT edge device, IoT capability. তারপর হচ্ছে go to the system at a great accuracy with a low probability testable real data set, এরকম আর কি বেশ কয়েকটা পেপারের বিষয় আর কি দিয়েছে।
এরপর হলো তারা তাদের ডাটা সেটটা দিয়ে যেটা কাজ করবে সেই ডাটা সেটের হচ্ছে ডেসক্রিপশন দিয়েছে। এরপর হচ্ছে যে ডাটা সেট ডেসক্রিপশন, এখানটাতে কি দেওয়া আছে, আউটলাইনিং দ্য রেস্ট অফ দ্য পেপার, যে বডি অফ দ্য পেপার, এখানটাতে মূলত তোমার মেইন কাজটা আর কি তুমি যে পড়ছো সেটা আর কি দেখাচ্ছে, যে বডি অফ দ্য পেপার, এই যে ডাটা সেট ডেসক্রিপশন, তারপর হচ্ছে মেথোডোলজি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, যে তোমার ডাটা সেটের উপর তুমি কি কাজটা করছো সেই কাজটার বিষয়ে আর কি তুমি ডেসক্রিপশন দিচ্ছ। এরপর অ্যালগোরিদম, নতুন অ্যালগোরিদম দেখাচ্ছ বা কিছু। হ্যাঁ, তারপর হলো ওই ডাটা সেটের এই যে ওয়ার্কিং ফ্লো, যেটা রিসার্চ মেথোডোলজি সেটা। এরপর হচ্ছে এখানে যে স্টেপস গুলো তুমি ইউজ করেছো, ফিচার স্কেলিং যা যা হয়, তো কোন অ্যালগোরিদম ইউজ করা হয়েছে, তারপর টেবিল, এরপর হচ্ছে কি করে হচ্ছে তুমি তোমার রিসার্চটাকে হলো ইভালুয়েট করছো সেই টপিক গুলা। এরপরে যে হলো সামারি অ্যান্ড ফিউচার ওয়ার্ক, সামারি অ্যান্ড ফিউচার ওয়ার্কের ঠিক আগে হচ্ছে মূলত দেয় হলো যে রিসার্চ রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, যেটা রিজাল্ট অ্যান্ড ডিসকাশনের মধ্যে মূলত তোমার ওয়ার্কের ইভালুয়েশনটা দিচ্ছ, ঠিক আছে। এই যে তোমার হলো পারফরমেন্স যেগুলা হয়েছে, পারফরমেন্স গুলাকে কি তুমি ডিসক্রাইব করবে। হ্যাঁ, ইমেজ টিমেজ দিবে এগুলা। এরপর হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস, যেটা সেটা দিতে হবে। এরপরে হলো বডি অফ দ্য পেপার সামারি অ্যান্ড ফিউচার ওয়ার্ক, দেখো এখানে সামারি দিয়েছে কি, কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক দিতেছে, কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক কি লেখা আর কি, তো যে একটা একটা কনক্লুশন দিবে তোমার পুরো কাজে, এবং ফিউচার ওয়ার্ক বলে দিবে যে এখানে যে পড়ার ফিউচারে কি কি করা যেতে পারে। এরপর হচ্ছে যে রেফারেন্স পেজ গুলা, রেফারেন্স গুলা যে যে রেফারেন্স গুলা কি ইউজ করা হয়, যেখান দিয়ে কি এই পেপারটার কাজের জন্য অ্যানালাইসিস গুলো নেওয়া হয়েছে। এরপর হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট, এখানে যেরকম ইমেজ সবসময় দেয় না, যদি এরা দিছে। এরপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এই যে দেখো আরেকটা পেপার দেখি, কনক্লুশন, রেফারেন্স। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট হচ্ছে যে আমার কাজটাতে ওরা হলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নাই, তারা হয়তো তোমাকে কোনো অ্যাডভাইস দিয়েছে বা এরকম কিছু হলে তাদেরকে অ্যাকনলেজমেন্ট আর কি দিতে হয়। তো মোটামুটি এটা হচ্ছে তোমার মূল কাজের সিস্টেম, পেপার স্ট্রাকচার। এবার হচ্ছে বিব্লিওগ্রাফি এন্ড রেফারেন্সিং। তো এই চ্যাপ্টারটা হচ্ছে, এটা হলো মূলত ওই যে রেফারেন্স গুলো দেয় কি করে সেটার জন্য আর কি, যে তোমার হচ্ছে অরিজিনাল কি বলে বিভিন্ন ধরনের থাকে, কনফারেন্সের জন্য এক ধরনের দেয়, APS 7 আছে স্ট্রাকচার, তারপরে এরকম যেরকম। এবার হচ্ছে থিসিসের জন্য একভাবে দেয়। হ্যাঁ, এই তোমার যখন কোনো পেপার তুমি এখানে সার্চ করে থাকো, জাস্ট এখানটা দেখা, এই যে যেমন সাইট দিলে, এই দেখো এখানে হচ্ছে অনেকগুলো ফরম্যাট আছে, নর্মালি হচ্ছে APS 7টা ইউজ করা হয়। আর অনেকগুলো টুলস আছে যেমন সাই স্পেস, ওটা দিয়ে হচ্ছে ইজিলি সাইটেশন করে নেওয়া যায়, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে মূলত তোমার কি বলে রিসার্চটা আর কি, রিসার্চ অ্যাপ্রোচ যেটা সেটার বিষয়। তো ইথিক্সটা বলতে আর কি এখানে বোঝাচ্ছে যে রিসার্চে তুমি যে কাজটা করছো সেটা তোমার মরাল রুলস গুলো আর কি মেনটেন করা, তোমার গুড বিহেভিয়ার, অনেস্টিটা, রেসপেক্ট মেনটেন করা, যে এই রিসার্চের মধ্যে কারা কারা ইনভলভ আছে, the people who participate in the research, the organization involved। হ্যাঁ, এরপর হচ্ছে এই ইম্পর্টেন্ট কেন, এখানে তোমার যদি চিটিং না হয়, তারপর হচ্ছে কোনো মিথ্যা ফলস কোনো ইনফরমেশন না দেওয়া হয়, প্লাজিয়ারিজম যাতে না হয়। হ্যাঁ, এইখানে রিসার্চের মূল ইগুলা কি কি, অনেস্টি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে, অবজেক্টিভিটি, ওপেননেস। অবজেক্টিভ বলতে বোঝায় হচ্ছে ডু নট লেট পার্সোনাল অপিনিয়ন টু ইনফ্লুয়েন্স দ্য রিসার্চ। এরপর ওপেননেস মানে ক্রিটিসিজমের জন্য অ্যালাউ রাখতে হবে, রেসপেক্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, confidentiality, responsible publication, respect to colleagues and responsible mentoring। আচ্ছা, এবং প্লাজারিজম জিনিসটা কি, যে তুমি কোনো কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন নিয়েছো, কোনো কপি করেছো কিন্তু তাকে ক্রেডিট দাও না, সেটাকে বলা হচ্ছে প্লাজারিজম। সেলফ প্লাজারিজম বলতে তুমি কোনো পুরো তোমারই প্রিভিয়াস কোনো ওয়ার্ককে হচ্ছে তুমি আবার করতেছো আর কি, সাইট করছো, সরি সাইট না, তুমি হচ্ছে লেখা দিচ্ছ কিন্তু তুমি কোনো সাইটেশন দিচ্ছ না। মোজাইকটা হচ্ছে ডিফারেন্ট জায়গা থেকে তুমি, ডিফারেন্ট সোর্স থেকে তুমি হচ্ছে পেপারটার ডকুমেন্ট গুলো নিয়েছো কিন্তু কোনো সাইটেশন দাও নাই। তোমার অরিজিনাল স্ট্রাকচার মিনিং সব সেম আছে কিন্তু তোমার স্ট্রাকচার নিয়েছো কিন্তু তোমার কোনো সাইটেশন দিচ্ছ না। আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে তুমি পেপার থেকে নিয়েছো কিন্তু তুমি সোর্স ভুলে গেছো, সেটাকে বলতেছে। এরপর হচ্ছে এই প্লাজারিজমটা কি করে হচ্ছে কি কি বলে অ্যাভয়েড করা যায়, তুমি বিভিন্ন ওয়ে আছে, যেমন হচ্ছে
টার্নিটিং ইউজ করে হচ্ছে ওখানে তুমি প্লাজারিজম চেক করতে পারো। আর হলো যেখানে যেখানে তুমি সোর্স যে সোর্স থেকে নিচ্ছ সেই সব জায়গাকে হচ্ছে সাইটেশন করা। এখন হচ্ছে একাডেমিক ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে হলো আহ একাডেমিক ওয়ার্ক দ্যাট ইউ ডিড ইয়োরসেলফ, নো চিটিং ডিউরিং এক্সাম, সাইটেশন প্রপারলি, তারপর ওয়ার্কিং উইথ আদার অনলি ওয়েন ইউর টিচার অ্যালাউ ইট। হ্যাঁ, এরপর ভায়োলেশন ক্যান লিড টু ফেলিং গ্রেড, ডিসিপ্লিনারি রিঅ্যাকশন, হ্যাভার্ড অনেক কিছু। এখন ইথিক্যাল ডাটা কালেকশনটা কিরকম হয়, যে তুমি যে ডাটা সেটটা ইউজ করবে সেই ডাটা সেটটা কতটা আহ, মানে কাদের কাছ থেকে নিচ্ছ, ইনফরমেশনের কনসেন্ট নিচ্ছ কিনা, তুমি যাদের কাছে ডাটা সেটটা নিচ্ছ, ডাটাটা নিচ্ছ, যে এক্সপ্লেইন দ্য পারপাস। তুমি যাদের কাছে নিচ্ছ তাদের কাছে আর কি বলতে হবে যে তোমার অনেক সময় সার্ভে করা হয় না সেগুলোর ক্ষেত্রে আর কি, যে তুমি ডাটাটা নিচ্ছ সেটা হলো এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য স্টাডি, যে তুমি যে কাজটা করবে সেটার উদ্দেশ্যটা কি সেটার বিষয়ে বলতে হবে। এরপরে ডাটাটা তুমি কি করে ইউজ করবে, তারপর টেল দেম ইফ দেয়ার এনি রিস্ক অফ প্রাইভেসি লস অর বেনিফিট। আর তাদেরকে রাইট দিতে হবে যে তারা যখনই যা চাচ্ছে তখনই হচ্ছে এখানে কাজ থেকে লিভ নিতে পারবে। এরপর ডিসিপটিভ আর আনএথিক্যাল সিস্টেম কি, যে রেকর্ডিং উইদাউট পারমিশন, ইউজিং অ্যাপ ডাটা টু গ্যাদার ব্যাকগ্রাউন্ড ডাটা উইদাউট টেলিং দ্য ইউজার। এবার হচ্ছে ডাটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে হলো এই যে ইম্পর্টেন্ট প্রিন্সিপালস গুলো আর কি বলা হচ্ছে, যে মিনিমাইজেশন, অ্যানোনিমাইজেশন, এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল, যে কারা কারা অ্যাক্সেস করতে পারবে ডাটাগুলো। এই যে তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো তো অ্যালগোরিদম ইউজ করা হয় না, বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করা হয়। তো এখানে যে তোমার ডাটা সেটটা, তোমার যে কাজটা করছো সেটাতে কি ধরনের বায়াস থাকতে পারে, বা ট্রেনিং ডাটা সেটের বায়াস থাকতে পারে, স্যাম্পেলের ইমব্যালেন্স থাকতে পারে, লেভেলিং এর বায়াস এবং অ্যালগোরিদমের বায়াস। তো এটা হচ্ছে একটা গেল। এবং এই বায়াস গুলো থাকলে অনেক সময় কি হয়, যেমন মনে করো এখানে এক্সাম্পল আছে যে যারা হচ্ছে তোমার একটা জবের জন্য ভোট দিই, সেই অ্যালগোরিদমের বায়াসের কারণে সেই কোন একটা স্পেসিফিক গ্রুপের মানুষটা হচ্ছে ওই বায়াসের কারণে আর কি সে জবটা আর কি পাইলো না। হ্যাঁ, এরপর হলো মনে করো যে ওপেন সোর্স লাইব্রেরি, ওপেন সোর্স কপিরাইট লাইসেন্সিং এর কথা বলা হচ্ছে, যে জিএনইউ লাইসেন্স হচ্ছে, এরপর হচ্ছে এমআইটি, এবং আরেকটা হচ্ছে অ্যাপাচি। এমআইটি লাইসেন্সটা হচ্ছে সবার জন্য ওপেন, যে কেউ ওই কোডটা ইউজ করতে পারবে ফ্রিলি। জিপিএল মানে জিপিএল হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স, তুমি এখানে কোডে কোনো চেঞ্জ করলে তোমাকে অবশ্যই এটা পাবলিকলি শেয়ার করতে হবে। আর অ্যাপাচি লাইসেন্স মানে হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য এগুলো। এরপর হচ্ছে মনে করো পাবলিকেশনের ইথিক্স, যেটা যে তোমার ট্রুথফুল থাকতে হবে, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট থাকতে হবে, কোনো ফেক ডাটা দেওয়া যাবে না। এখানে দুইটা জিনিস আছে, ফ্যাব্রিকেশন এবং ফলসিফিকেশন। ফ্যাব্রিকেশন বলতে বুঝেছে ফেক ডাটা ইন দ্য ডাটা সেট, কি মেকআপ ডাটা দিতে পারবা না। আর ফলসিফিকেশন মানে হচ্ছে ম্যানিপুলেটিং, মেকিং চেঞ্জ অর ম্যানিপুলেটিং রিয়েল ডাটা টু গেট ডিজায়ার্ড রেজাল্ট। কোনো তুমি ফেক ডাটা কি দিতে পারবা না, আর হচ্ছে ডাটাকে কোনো ম্যানিপুলেশন করতে পারবা না, যা আছে সেভাবে দিতে হবে। এবার হচ্ছে অথরশিপ নিয়ে, যেমন গোস্ট অথরশিপ মানে হচ্ছে কোনো একটা কন্ট্রিবিউটরকে তুমি লেফট আউট করে দিচ্ছ, আর গিফট মানে হচ্ছে কোনো কাজ করে তাকে তুমি অ্যাড করছো। এবার হচ্ছে একটা ব্যাপার তুমি যখন এক জায়গাতে দিবে সেটা তুমি রিডান্ডেন্ট জায়গাতে দিতে পারবে না, একটা জায়গায় তোমার যদি ক্যান্সেল হয় তো অনলি দেন তুমি অন্য জায়গায় দিতে পারবে। এবার হচ্ছে প্লাজিয়ার, তোমার অথরের জন্য কিছু ইথিক্স আছে, যে তোমার রেসপেক্টফুল থাকতে হবে, এবং যারা রিভিউয়ার তাদের সাথেও তাদেরকেও কনফিডেন্সিয়াল থাকতে হবে, যে তুমি যে পেপারটা রিভিউ করবে তুমি সেটা বলবা না। তো এই হলো মূলত ইথিক্স এর ব্যাপারে বিষয় আসে কি। আর ওই তখন রিসার্চ হিসেবে বললাম তো। ওকে তাহলে।